আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন ল স্কুল বিডির পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব তামাদি আইন 1908 সম্পর্কে। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আলোচনার বিষয়টা কি। সবাই উপকৃত হতে পারেন সেজন্য আমরা আলোচনাটা নিয়ে আসা। আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সহযোগিতা, আমরা আপনাদের উপকার করার জন্য, হেল্প করার জন্য আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তামাদি আইন 1908 সম্পর্কে। আমরা প্রথমে আজকের এই ভিডিও টপিক হচ্ছে তামাদি আইন পড়ার কৌশল ও সাজেশন। প্রথমে আমরা পড়ার কৌশল সম্পর্কে আলোচনা করব, দেন আমরা পড়ার সাজেশন অর্থাৎ কতটুকু পড়তে হবে এই বিষয়ে আমরা ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। আইনি শিক্ষার্থী, মার্কঞ্জের পরীক্ষার্থী এবং নবীন আইনজীবী যারা, সকলেরই জানা প্রয়োজন। তো প্রথমে আমরা আসি তামাদি আইন পড়ার কৌশল। আসলে প্রথমে তামাদি আইন পড়ার কৌশল জানার আগে আমাদের জানতে হবে যে তামাদি আইনটা কি। তামাদি আইন এমন একটা আইন যে আইনটার মাধ্যমে আপনি বিভিন্ন মামলা, মোকদ্দমা, আপিল এবং আবেদন করার তামাদি সম্পর্কে জানতে পারবেন। এই আইনটি 1959 সালে প্রথম বিধিবদ্ধ করা হয়, তারপর 1962 সাল, দেন 1908 সালে আইনটি সর্বশেষ বিধিবদ্ধ করে 1909 সালে যে আইনটি কার্যকর হয়, যেটা 9 নং আইন হিসেবে পরিচিত আছে। তো এই আইনটির প্রথমে ধারা ছিল 32টি, পরে সংশোধনের মাধ্যমে বর্তমানে 29টা ধারা আছে এবং তফসিল ছিল 3টি, বর্তমানে বিলুপ্ত হয়ে একটি তফসিল বিদ্যমান আছে। যে প্রথম তফসিলে 183টি ধারা রয়েছে, একটা 83টি অনুচ্ছেদ রয়েছে। তো তামাদি আইনের এই যে পড়ার কৌশলটা আসলে আমরা যদি বলি তাহলে প্রথমে কি পড়তে হবে আমাদেরকে। দেখবেন একটা জিনিস খুবই গুরুত্ব সহকারে আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন যে যে কোনো আইন পড়ার ক্ষেত্রে, অর্থাৎ একটা আইন পড়বেন কিভাবে শুরু করবেন এই বিষয়টা শুরু করার আগে আপনি জানতে হবে যে আইনটা আসলে কিভাবে পড়বেন। সেক্ষেত্রে যদি বলি তাহলে আইন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রসিডিউরাল ল আর হচ্ছে সাবস্ট্যান্টিভ ল, অর্থাৎ তত্ত্বগত আইন এবং পদ্ধতিগত আইন। তো এই তামাদি আইন এমন একটা আইন যেটার মধ্যে তত্ত্বগত বিষয় রয়েছে এবং পদ্ধতিগত বিষয় রয়েছে, দুইটা বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংক্ষিপ্ত আমি আপনাদের যদি বলি তত্ত্বগত আইনটা কি। তত্ত্বগত আইন হচ্ছে যে ওই আইন যে আইনের মধ্যে শাস্তির বিধান রয়েছে, তারপর অধিকার, শাস্তির বিধান রয়েছে, শাস্তির পদ্ধতি রয়েছে, শাস্তির তার বর্ণনা রয়েছে এবং অধিকারের বর্ণনা রয়েছে, শাস্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ কোনো অধিকার বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে তত্ত্বগত আইন, অর্থাৎ এটা সাবস্টেন্টিভ ল বলা হয়। আর পদ্ধতিগত আইনটা হচ্ছে যে আইনে ওই অধিকারটা কিভাবে বাস্তবায়ন করতে হবে, ওই শাস্তিটা কিভাবে বাস্তবায়ন করতে হবে, ওইখানে প্রমাণ কিভাবে গ্রহণ করতে হবে, সাক্ষ্য কিভাবে লিপিবদ্ধ করতে হবে, বিচার পদ্ধতি কিভাবে হবে, এটা হচ্ছে পদ্ধতিগত আইন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ফৌজদারির ক্ষেত্রে তত্ত্বগত আইন দ্বন্দ্ববিধি 1860। আর যদি দেওয়ানির ক্ষেত্রে বলি তাহলে তত্ত্বগত আইন যদি বলা যেতে পারে এখানে তামাদি আইন আছে কিছুটা বিধান। এই হচ্ছে বিষয় আমাদের তত্ত্ব এবং প্রসিডিউরাল বিষয়। সেক্ষেত্রে তামাদি আইন যদি আপনি পড়তে চান তাহলে প্রথমে কোন বিষয়টা পড়বেন? নট অনলি তামাদি আইন বাট অলসো আপনি যে কোনো আইন যদি পড়তে চান তাহলে প্রথমে আপনাকে পড়তে হবে হচ্ছে ওই আইনটার তত্ত্বগত বিষয়। আর তামাদি আইন, এই আইনের তত্ত্বগত বিষয়গুলো হলো এই আইনের 183টি অনুচ্ছেদ এবং এই আইনের 26 এবং 28 ধারা। এই এই বিধানগুলো হচ্ছে তামাদি আইনের তত্ত্বগত বিষয়। তাহলে আপনি যদি প্রথমে পড়তে চান তাহলে এই তত্ত্বগত বিষয় পড়তে হবে, আর বাকিগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এই আইনের প্রসিডিউরাল বিষয়। তাহলে আমরা পড়া শুরু করতে হলে প্রথমে আমাকে তত্ত্বগত বিষয় দিয়ে শুরু করতে হবে আর শেষ করতে হবে পদ্ধতিগত বিষয় দিয়ে, প্রসিডিউরাল বিষয় দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করব তত্ত্বগত বিষয়। তাহলে আমরা অনুচ্ছেদ 1 থেকে শুরু করব, অর্থাৎ তামাদি আইনের যে অনুচ্ছেদগুলো আছে এগুলো আমরা দিয়ে শুরু করব পড়াটা এবং শেষ করব হচ্ছে তামাদি আইনের ধারাগুলো দিয়ে। কারণ ধারাগুলোতে আপনার তামাদির বিষয়গুলো বর্ণনা আছে, অর্থাৎ পদ্ধতিগত কখন থেকে তামাদি শুরু হবে, কে তামাদি পাবে কে পাবে না, এই বিষয়গুলো বর্ণনা আছে। অর্থাৎ প্রথম তফসিলে যে 183টি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদগুলো আমাকে প্রথমে পড়তে হবে, দ্বিতীয় পড়তে হবে হচ্ছে এই আইনের 26 এবং 28 ধারা, সাথে করে
এবং সর্বশেষে আইনের যে ধারাগুলো, বাকি যে ধারাগুলো আছে এগুলো আমাকে পড়তে হবে। কারণ কি, তত্ত্বগত বিষয় যদি আপনি জানেন তাহলে পদ্ধতিগত বিষয়টা বাস্তবায়ন বা ওটা পড়তে অনেক সুবিধা হবে। তামাদির মেয়াদ অন্তে মামলা খারিজ হবে, অর্থাৎ তামাদির মেয়াদ শেষ হলে মামলার যদি দায়ের করা হয় তাহলে মামলা খারিজ হবে, বিষয়টি 3 ধারায় বলা আছে যেরকম। তাহলে আপনি যদি তামাদির মেয়াদটাই না জানেন তাহলে মামলা খারিজ হবে কখন, কত মেয়াদ গেলে, এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো না। সো আমরা যদি বলি তাহলে আমাদেরকে প্রথমে পড়তে হবে হচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ, দেন তামাদি আইনের 26 এবং 28 ধারা, তারপর আমাদেরকে পড়তে হবে তামাদি আইনের বাকি যে ধারাগুলো আছে এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। তাহলে আমরা তামাদি আইন পড়ার কৌশলটা রপ্ত করে নিলাম, জেনে ফেললাম আমরা যে কিভাবে পড়তে হবে। প্রথমে পড়তে হবে তামাদি আইনের সকল অনুচ্ছেদ 26 এবং 28 ধারা, তারপরে পড়তে হবে তামাদি আইনের বাকি সবগুলো ধারা। এখন আমরা আসি তাহলে তামাদি আইনটা কতটুকু পড়তে হবে, অর্থাৎ কতটুকু পড়লে তামাদি আইনটা সঠিকভাবে জানা যাবে এবং পরীক্ষায় ভালো কোশ্চিন অ্যান্সার করা যাবে। এই কথা যদি বলি তাহলে আমাদের তামাদি আইনের সাজেশনের কিছু নেই, এখানে বেশ কিছু অনুচ্ছেদ আছে যেগুলো আপনি স্কিপ করতে পারেন, বাট বাকি যে বিষয়গুলো আছে ধারাগুলো আমি বলি 1 থেকে 29 ধারা সবগুলো ধারাই পড়তে হবে। সাথে 183টা আর্টিকেল সবগুলো না পড়লেও যেরকম আপিলের যে ধারাগুলো আছে, সরি আপিলের যে অনুচ্ছেদগুলো আছে এগুলো আপনি সবগুলো পড়তে হবে 150 থেকে 157 পর্যন্ত। মামলা 149 1 থেকে 149-এর মধ্যে সবগুলো পড়তে হবে না, বেশ কিছু আর্টিকেল পড়লে হবে। যেরকম যদি বলি 2 আর্টিকেল, এখান থেকে আর্টিকেল এটা 3, 2 3 এটা এই প্রথম দিক থেকে, তাহলে আমরা 10 আছে, এখানে হকসুপার তামাদি আছে, এখান থেকে 10-এর পর আপনার 23 24 25, এদিকে 40 আছে, 45 আছে, 50 থেকে 57 এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে। সাথে আপনি 103 4 পড়তে পারেন, 103 4 113 14 এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেনমোহরে যে মামলাটা করতে হয়, তারপর এখানে যে মামলা তামাদি উল্লেখ নাই সেটা তামাদি 120-এ বলা আছে, তারপর 116-তে আছে লিখিত চুক্তির, 115 16 ইম্পর্টেন্ট আছে এখানে, 128 খরপোশে যে মামলাটা করতে হবে, 100 এখানে আছে 148 47 49, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল, এগুলো আপনারা পড়তে পারেন, সাথে অন্যান্যগুলো দেখে নিতে পারেন। আপিলের কথা তো বললামই, আপিলের বিষয়গুলো সবগুলো পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কিছু নেই। আর আবেদনের ক্ষেত্রে বেশ কিছু আছে, যেরকম 158 থেকে 162 পর্যন্ত এগুলো ইম্পর্টেন্ট, 163 থেকে 163 64 এই দুটো ইম্পর্টেন্ট আছে এখানে, 167 68 খুবই গুরুত্বপূর্ণ, 173 74 এটা গুরুত্বপূর্ণ আছে এখানে, আর 181 থেকে 183 পর্যন্ত। এই যদি বলি তাহলে মোটা দাগে এইগুলো পড়লেই মোটামুটি আপনার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সাথে অন্যান্য বিষয়গুলো যেগুলো পড়বেন মিলে সাথে পড়ে নিতে পারেন, সাথে সাথে এমসিকিউ গাইড দেখে প্র্যাকটিস করে আরও প্রিপারেশনটা আরও শক্তিশালী হবে আমি মনে করি। অর্থাৎ এখানে প্রত্যেক বছরই তামাদি আইনের অনুচ্ছেদ থেকে কিছু কোশ্চিন আসে, কিছু কোশ্চিন আসে ধারা থেকে। তাহলে আমাদের খেয়াল করে অনুচ্ছেদ এবং ধারা দুটাই কম্বিনেশন করে পড়তে হবে, যাতে করে পরীক্ষায় আমরা ভালো ফলাফল এবং ভালোভাবে জানতে পারি বিষয়গুলো। ধারার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ধারাগুলো যদি বলি তাহলে আমরা প্রথমে আসে হচ্ছে 3 ধারা, তারপর কন্টিনিউশন অফ বিলে 5 ধারা আছে, লিগ্যাল ডিসেবিলিটি 6 থেকে 9 ধারা, এখানে 14 ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখতিয়ার সম্পূর্ণ আদালতে মামলা দায়ের না করা ফলাফল যেটা বিষয়টা আছে, প্রতারণা ফলাফল 18 ধারা আছে, এখানে ক্ষতিপূর্ণ মামলা করতে হয় 24 ধারায়, 26 যেটা গুরুত্বপূর্ণ আছে এখানে ইজমেন্ট রাইটস, প্রেসক্রিপশন আছে 28-এ, 29টা ধারা অনেক গুরুত্বপূর্ণ, যেখানে তামাদি আইন কোন কোন জায়গায় প্রযোজ্য হবে বিষয়টা বলা আছে। তাহলে আমরা জানতে পারলাম আজকের এই ভিডিও থেকে যে কিভাবে তামাদি আইনটা শুরু করতে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। আশা করি আপনারা যদি এইভাবে পড়েন অনেক উপকৃত হবেন এবং আপনাদের তামাদি আইন সম্পর্কে সম্যক একটা ধারণা তৈরি হবে। সবাইকে ধন্যবাদ এবং আমাদের অনলাইন ল স্কুল বিডির সাথেই থাকুন, আমাদের নিয়মিত ভিডিও দেখতে থাকুন এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।